আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব রাষ্ট্র কূটনীতি এবং অরাজকতার সুযোগ বাস্তবে আসলে কি চলছে। আমাদের সাথে এ বিষয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং আমি তাকে এখন অ্যাক্টিভিস্টও বলি, কারণ উনি আসলে ভীষণ সরব একজন কণ্ঠস্বর, সাহসী কণ্ঠস্বর। আমাদের ভেরি ফিউ পিপলের মধ্যে, খুব অল্প সংখ্যক যারা আছেন সাহসী, তার মধ্যে মঞ্জু ভাই একজন। মঞ্জু ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে স্বাগত। মঞ্জু ভাই, আমি খুব রিসেন্টলি, আমরা আমরা তো আগেই বলে নিয়েছি যে আমরা পার্টিকুলার কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। রিসেন্টলি ডিএমপি কমিশনার বলেছেন পার্শ্ববর্তী দেশ, অর্থাৎ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ তো ভারতই, বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে। হুম। তারপরে হাফিজউদ্দিন, সদস্য স্থায়ী কমিটি বিএনপি, উনি বলেছেন প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদের মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। এটা আসলে আমরা তো ওই দিক থেকে, ভারতের দিক থেকে এই পর্যন্ত গত 16 মাসে এত ইনস্টিগেট করছি আমরা আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। ঢাকা না দিল্লি, কলকাতা দখল করে ফেলা হবে, এরকম নানা কিছু আমরা কিন্তু শুনে আসছি। চিকেন নেকের গলা হুম। চিপে ধরা হবে, বঙ্গোপসাগরের করিডোর আমাদের ব্যাকইয়ার্ড বন্ধ করে দেওয়া হবে, নানা কিছু। কিন্তু আমার হঠাৎ করে ডিএমপি কমিশনার একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, উনি যখন বললেন যে ডিএমপি কমিশনারের ভারত হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে বক্তব্য কি কেবল ব্যক্তিগত মনে করছেন আপনি, নাকি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা, এবং এর রাজনৈতিক ও কূটনৈতিক পরিণতি আসলে আমাদের জন্য কি হতে পারে, আপনার কি মনে হয়? হুম, ভারতের মতো একটা ধন্যবাদ। ক্ষমতাধর রাষ্ট্র। প্রথমত হচ্ছে যে একজন পুলিশ কমিশনারের কোনো ব্যক্তিগত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে আসতে পারে না। না। আহ, তার অন ডিউটি যখন তিনি থাকেন তখন তিনি যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যগুলো অবশ্যই রাষ্ট্রপক্ষের বক্তব্য। তো উনি যখন অন ডিউটি বলছেন যে পার্শ্ববর্তী একটি দেশ যুদ্ধ ঘোষণা করলে আমরা যুদ্ধ ঘোষণা করব, তো এর টেকনিক্যাল দিকটি আলাদা। এর টেকনিক্যাল দিকটি হচ্ছে একজন পুলিশ আইজিও যুদ্ধ ঘোষণা করতে পারেন না, আর উনি তো কমিশনার, ডিএমপি কমিশনার। তো এই কমন সেন্সটুকু নিশ্চয়ই ওনার আছে যে এটা পুলিশের কাজ না, ইভেন এটা সেনাবাহিনীরও কাজ না, এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ। এবং সরাসরি এটি প্রতিরক্ষা মন্ত্রণালয় সব সাধারণত দেখে সেই দেশের প্রেসিডেন্ট বা সেই দেশ যদি পার্লামেন্টারিয়ান কান্ট্রি হয় তাহলে প্রধানমন্ত্রী। তো এই জায়গাটায় উনি এই বক্তব্যটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে একটা স্রোত চলছে, ট্রেন্ড চলছে, ভারতকে উস্কানি দেওয়ার একটা ট্রেন্ড, সেই 24 সালের জুলাই থেকে, এই ট্রেন্ডটাকে ইদানিং এসে একটু শক্তি দেওয়া হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। 24শে জুলাইয়ের ট্রেন্ডটা ছিল হচ্ছে যে আওয়ামী লীগকে পরাজিত করা মানে ভারতকে পরাজিত করা। অর্থাৎ পেছন থেকে যারা ফান্ডিং করছিল, যে আমরা সিআইএ এর কথা বলি, সিআইএ ফান্ডিং করছিল, আমরা সিআইএ ফান্ডিংটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে পাই। তিনি নিজেই ঘোষণা করছেন যে 49 মিলিয়ন ডলার ডিসবার্সমেন্ট হয়েছে, তার ভিতরে 31মিলিয়ন ডলারই হয়েছে সরাসরি বাংলাদেশে, বাকিটা হয়েছে ভারতের কয়েকটি ব্যক্তির মাধ্যমে। কিন্তু আইএসআই যে বাংলাদেশে ইনভেস্ট করছে এইটার কোনো অফিসিয়াল রেকর্ড বা টাকা পয়সার রেকর্ড কিন্তু বাংলাদেশে কারো কাছে নেই। কারণ আইএসআই কখনো এইভাবে ইনভেস্ট করে না। আহ, জর্জ সোরসের গ্রুপ যেভাবে ইনভেস্ট করে বা ডিপ স্টেট যেভাবে ইনভেস্ট করে এনজিওদের মাধ্যমে, আইএসআই তো সেভাবে কাজ করে না। আইএসআই হচ্ছে টেরোরিজম, কাউন্টার টেরোরিজম, এসপিওনাজের মাধ্যমে কাজ করে। অর্থাৎ গুপ্তচর বৃত্তির যে মাধ্যমগুলো সেইভাবে কাজ করে। তো আপনি খেয়াল করবেন জুলাই আগস্টের সময় ঢাকার অনেক দেওয়ালে লেখা ছিল ইন্ডিয়া কুইট। আন্দোলন হচ্ছে কোটা নিয়ে, আন্দোলন করছে বাংলাদেশের আহ, ছাত্র যারা পাশ করে চাকরিতে যে কোটা ব্যবস্থার কারণে বঞ্চিত হবে বলে মনে করছে সেই ছাত্ররা।
এখানে ইন্ডিয়া কুইট শব্দটি আসে কেন? ইন্ডিয়া কুইট শব্দটি আসে বা ঢাকা না দিল্লি স্লোগানটি আসে, সেটি হলো তারা ধরেই নিচ্ছে যে আওয়ামী লীগকে শুধুমাত্র ভারতের ক্ষমতায় ভারত বসিয়ে রেখেছে। এদের জনগণের প্রতি কোন জনগণের কোনো আহ, এদের উপরে কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, জনগণ তাদেরকে ভোট দিয়ে জেতায়ও নি, জনগণের দলও না। এরা শুধুমাত্র পাকিস্তান, এই সরি, ভারতের টাকায়, ভারতের শক্তিতে বলিয়ান। সুতরাং তাদেরকে পরাজিত করা মানে হচ্ছে ভারতকে পরাজিত করা। তো তাদের সেই কথাটা বাস্তবে প্রতিফলিত হয় কখন? যখন শেখ হাসিনা ভারতে যে আশ্রয় নেয়, তখন তারা বুঝতে শুরু করে যে আমরা তো ঠিক জায়গাটাতেই হিট করেছি, যে আওয়ামী লীগকে পরাজিত করেছি, পাশাপাশি আমরা ভারতকে পরাজিত করেছি। কারণ ভারতকে পরাজিত করার আকাঙ্ক্ষা বা মনোবাসনা কে রাখে? ভারতকে পরাজিত করার মনোবাসনা তো কোনো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক লোকজন বা দল রাখবে না, কারণ তারা 1 কোটি মানুষ শরণার্থী হয়ে যে দেশে আশ্রয় নিয়েছিল, আর যাদের সহায়তায়, অস্ত্র সহায়তায়, খাদ্য সহায়তায়, প্রোটেকশনে যারা মুক্তিযুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল, তারা তো ভারতকে শত্রু মনে করবে না। তাহলে হুম, ভারতকে শত্রু মনে করবে কে? যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তার মানে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, জামাত, শিবির, আল বদর, আল শামস ইত্যাদি। তো তারা যখন মনে করলো যে ভারতকে পরাজিত করেছি আমরা, আওয়ামী লীগকে পরাজিত করেছি, মানে ভারতকে পরাজিত করেছি। এখন কন্টিনিউয়াসলি ভারতের বিরুদ্ধে যে প্রফেসর ইউনূস সাহেব 8 তারিখের আগেই 5 তারিখ থেকে যে বয়ান দেওয়া শুরু করলেন, সেই বয়ানগুলো হচ্ছে প্রচ্ছন্নভাবে উস্কানি দেওয়া। উস্কানির কারণটা এখন বাড়লো কেন? সেই সময় উস্কানি ছিল হচ্ছে, অর্থাৎ ভারতকে যেন, ভারত যখন যেন এখানে নাক না গলায়, আমরা যাই করি না কেন। কারণ তারা তো বুঝতে পারছে যে আমরা যত পদক্ষেপ নেব তার 99% পদক্ষেপ হচ্ছে এন্টি আওয়ামী লীগ পদক্ষেপ নেব। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, এদেশে প্রগতিশীল রাজনীতিকে নিশ্চিহ্ন করার জন্য, এই দেশটাকে মৌলবাদী বানাবার জন্য যা যা করতে হয়, আমরা সেই পদক্ষেপগুলো নেব। এবং সেই পদক্ষেপগুলো নিলে স্বভাবতই ভারতের পক্ষ থেকে প্রতিবাদ আসবে। তো সেটা যেন না আসে, সেই জন্য তারা আগাম ভারতকে সতর্ক করে রেখেছিল। এটি হলো জুলাই আগস্ট সেই সময়কার ঘটনা বা তার পরবর্তী কয়েক মাসের ঘটনা। কিন্তু আজকে এসে, অক্টোবর মাসে এসে, হঠাৎ করে একসাথে প্রশাসন, পুলিশ, বিরোধী দল, সরকারের স্টেক হোল্ডার যে 3টি দল, তারা সবাই মিলে একই সুরে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে বলছে। এই জিনিসগুলো স্পষ্টভাবে ভারতকে পোক করা হচ্ছে। কেন পোক করা হচ্ছে? কারণটা হলো যে ভারত যে কোনো ভাবে হোক আমাদের এই উস্কানিতে আহ, সাড়া দিয়ে বা রাগান্বিত হয়ে যদি কোনোভাবে কোনো সীমান্ত অতিক্রম করে বা ইনভেড করে, কোনো কারণে বাংলাদেশের উপর একটা মিসাইলও মারে, তাহলে আমরা সেইটিকে ইন্টারন্যাশনালি সবাইকে বোঝাতে সক্ষম হব যে ভারত আমাদেরকে দুর্বল দেশ হিসাবে মনে করে আক্রমণ করেছে, আমাদের শক্তি নেই ভারতকে প্রতিহত করার, আমরা আন্তর্জাতিকভাবে বিচার চাই। সঙ্গে সঙ্গে সেখানে জাতিসংঘ যাবে, সঙ্গে সঙ্গে সেখানে একদম। অন্যান্য পরাশক্তিগুলো যাবে, জাতিসংঘ সঙ্গে সঙ্গে এখানে সৈন্য পাঠাবে। এবং তখন বাংলাদেশকে উনি বলবেন যে এই মুহূর্তে নির্বাচন করার কোনো সুযোগ নেই। তার থেকে বড় কথা, বাঙালির ভেতরে যে দুটি মোটা দাগে ভাগ হয়ে আছে, মুক্তিযুদ্ধপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী, সেই যে মুক্তিযুদ্ধ বিরোধী জনগণ, তাদেরকে যখন বলা হবে যে তোমার দেশমাতৃকায় ভারতীয় হিন্দুরা দখল করে নিতে চাচ্ছে, তখন কি হবে? বাংলাদেশের 95% ধর্ম পালন করা মুসলমানদের সব আতে ঘা লাগবে, তারা ভারত বিরোধী যুদ্ধের জন্য নেমে আসবে। তার মানে তখন এই যে জামাতের যে গ্রহণযোগ্যতাটা নেই জনগণের কাছে, এইটা তখন নতুন করে এস্টাবলিশড হবে, তৈরি হবে আর একবার। জামাত তখন ডাক দেবে জিহাদের ডাক, ভারত বিরোধী জিহাদের ডাক। আর ভারত বিরোধী জিহাদের ডাক দিলে বিএনপির ভেতরে যারা লোক আছেন, এমনকি আওয়ামী লীগের ভেতরেও যে মুসলিমরা আছেন যারা একটু ধর্মকর্ম বেশি মানেন, তারাও বলবে যে আগে দেশ বাঁচাতে হবে, নির্বাচন, তারপরে ক্ষমতা হস্তান্তর, এগুলো অনেক পরের ব্যাপার। জাস্ট শুধুমাত্র ভারতকে উস্কে এই সুবিধাটা নেওয়ার জন্য ইদানিং এই অক্টোবর মাসে এসে
সবাই মিলে এই শিয়ালের মতো হুক্কা হুয়া করে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, যেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় এবং একটা কেওয়াস সৃষ্টি করা যায়। আম, অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। এই প্রসঙ্গে ভারত ভারতের ব্যাপারটা তো আমরা বুঝলাম যে ভারত বিরোধী সেন্টিমেন্ট আসলে অনেক বছর যাবত আমাদের মধ্যে একটা উস্কানোর চেষ্টা, এবং সেই সেন্টিমেন্টটাকে উস্কানোর জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে, যেটা আসলে সব দেশেই এই ধর্মের ব্যবহারটা করে। সেই কারণে কিন্তু ইসলাম ধর্মের এই নিয়েও অনেক ধরনের ইসলামোফোবিয়া এরকম অনেক কিছু আছে, আমরা জানি, আপনিও জানেন। এই প্রসঙ্গে আমি একটু অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে পাকিস্তান। সম্প্রতি আপনি জানেন যে এখনো একজন পাকিস্তানি জেনারেল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি এর সাথে দেখা হয়েছে, ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে। তারপরে ওখানে সেরকম সেনাবাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ওই মিটিংয়ে ছিল না, দুই তিনজন বোধহয়, তিনজন বোধহয় এমনি মিড ক্যাটাগরির আর্মি অফিসার ছিল আমাদের পক্ষ থেকে, এবং ওই যে রজার, যে খলিলুর রহমান উনি খলিল। ছিলেন এরকম। এখন এবং আমরা যতদূর জানি যে এই যে পাকিস্তানি সেনারা আসছে যাচ্ছে, তাদের ভিসা লাগছে না, এটা আমি যতদূর না জানি হলো, এবং আমাদের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে পাকিস্তানের যে এখন যৌথ বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সেনা মানে প্রতিনিধিদের ঢাকা সফর, এই সাম্প্রতিক মানে আম, সাময়িক যোগাযোগকে আঞ্চলিক কূটনৈতিক অক্ষ বা গোপন কোনো সমঝোতার স্বাক্ষর মনে করেন? একদিকে ভারত বিরোধিতা, আরেকদিকে পাকিস্তান প্রীতি। এটা যদিও সবসময় আমরা দেখেছি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতার বাইরে থাকে, 96 আর গত 15 বছর, এই সময়টা, গত 16 বছর, এই সময়টা ছাড়া কিন্তু আমরা এই পাকিস্তানিদের আনাগোনা এগুলো কিন্তু আমরা দেখি। কিন্তু বর্তমানে মনে হচ্ছে যে না, এটা একদম সমস্ত কিছু, আমাদের কোনো বর্ডার নাই, কিছু নাই, সার্টেন দুইটা দেশের জন্য, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে আমেরিকা। এবং পাকিস্তানেরও তো মনে হচ্ছে এটা একটু পাকিস্তানের কনফেডারেশন। তো এটা কি একটা গোপন কোনো সমঝোতা আসলে হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি মিনি পাকিস্তান বা পাকিস্তানি কনফেডারেশন হয়ে যাচ্ছে নাকি? আপনি কেমনে ব্যাখ্যা করবেন এটা? কি হবে আসলে? এইটার এটার একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাখ্যা আছে। সেটা যেমন? হলো মিলিটারি বেস থেকে, সামরিক দৃষ্টিকোণ থেকে স্ট্র্যাটেজিক্যাল ব্যাখ্যা হচ্ছে যে পেহেলগাম সন্ত্রাসী হামলার পরে ভারত যে অপারেশন সিন্দুর করলো, সিন্দুর করার পরে তো আহ, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম খবর আসলো। আমাদের মিডিয়াগুলো তো সব মিথ্যা খবর ছাপলো, একেবারেই আমাদের 100% আসিফ নজরুল মিথ্যা নিজেই তো খবর। বোধহয় মিথ্যা একটা কি জানি খবর বলেছিল, মনে আছে? হ্যাঁ, আসিফ নজরুল শুধু না, ঢাকা ভার্সিটির এক প্রফেসর তো বলেই বসলো আহম্মকের মতো, যে পাকিস্তান থেকে আমরা পারমাণবিক বোমা এনে এখানে স্টোর করব। তা ওই ভদ্রলোকের ধারণা পারমাণবিক বোমা সুটকেসে করে ব্যাগে করে বয়ে আনা যায়। তো এইসব আহাম্মকের চাষ তো বাংলাদেশে হয়। আর এই ঢাকার মতো বিশ্ববিদ্যালয়ের মতো এরকম মাদ্রাসায় এগুলো হয়, স্বাভাবিক ব্যাপার, আমরা জানি। ভদ্রলোককে আমি চিনি। যাই হোক, তো সেই সময়ে বাংলাদেশের যে 100% মিডিয়া মিথ্যা কথা বলেছিল, তো সেই জায়গাটায় আমি যাচ্ছি না। আন্তর্জাতিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য যে সূত্র, সেই সূত্রগুলো হচ্ছে পাকিস্তানের এয়ার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম টোটালি ডিমলিশ করে দিয়েছিল ভারত, টোটালি। অর্থাৎ পাকিস্তানে যে ভারতের বিমানগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে বোমা ফেলে আসতে পারবে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সেটা ঠেকাবার ক্ষমতা রাখবে না, এই অবস্থা করে দিয়ে এসেছিল। তো সেইটার পরে পাকিস্তান, মানে অপারেশন পাকিস্তানের যে সিন্দুরে না? অপারেশন সিন্দুরে, এখন জি। জি। পাকিস্তানের ডিজিএমও সঙ্গে সঙ্গে 4 দিনের মাথায় ভারতের ডিজিএমওকে একটা চিঠি, একটা টেলিফোন করেন সন্ধির প্রস্তাব নিয়ে। হ্যাঁ। এই সন্ধির প্রস্তাবটা যখন আসে, সেই সময় এই পয়েন্টটা লুফে নেয় ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এইটা আমাকে করতে দাও, আমি করতে পারলে এইটা হচ্ছে আমার পিস কমিটি থেকে একটা নোবেল নেওয়ার জন্য এটা আমার একটা নোবেল নেওয়ার পয়েন্টস জন্য যোগ ওই যে করবে। সিজ ফায়ার হলো, হ্যাঁ। হ্যাঁ, সিজফায়ার হলো। এবং আমি বোঝাতে সক্ষম হব যে আমি নির্বাচনের আগে যে 3টি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে 3টি জায়গার অশান্তি আমি দূর করব। নাম্বার 1 হচ্ছে ইউক্রেন রাশিয়া, নাম্বার 2 হচ্ছে গাজা ইসরায়েল, নাম্বার 3 হচ্ছে কাশ্মীরে ভারত পাকিস্তান। এই 3টা যে কনফ্রন্টেশন, এই 3টা কনফ্রন্টেশনকে আমি লুক আউট করবো এবং স্টপ করাবো। নো ওয়ার, এইভাবে বলেছিলেন। আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার। তো এই সব কথা বলার পরে উনি বললেন যে এই সুযোগটা আমাকে দেওয়া হোক।
তো কথাবার্তা হচ্ছে দুই দেশের ডিজিএমওর সাথে। ভারতের ডিজিএমও বললেন যে আমি আমাদের মিটিং এ কথা বলে এটা, ওদের যে এসওএস একটা কমিটি আছে, যে কমিটিতে প্রধানমন্ত্রী সহ আর সেনাবাহিনীর তিন প্রধান সহ এবং জাতীয় নিরাপত্তা প্রধান সহ কয়েকজন বসে একটা মিটিং করে। সেই মিটিং এ সিদ্ধান্ত হলো, ঠিক আছে আমরা এই চিঠির ইতিবাচক সাড়া দেব। পরের দিন বলা হলো বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি। 6টার সময় পাকিস্তানের আবার স্ট্রাইক করলো ভারতে। হুম। 7টার সময় ভারত আবার স্ট্রাইক করলো। এই শেষের যে স্ট্রাইকটা, এইটা হলো পাকিস্তানের সবচেয়ে বড় যে এয়ারবেস, নূর খান বেস। হুম। নূর খান বেসটা হচ্ছে ইসলামাবাদের থেকে একটু দূরে। সেখানে কিরানা নামে একটা পাহাড় আছে, সেই কিরানা পাহাড়ের নিচে আহ, আপনার নিউক্লিয়ার ডিপ্লয়মেন্ট আছে। নিউক্লিয়ার বোমার সিস্টেমটা হচ্ছে সবগুলো ইকুইপমেন্টস এক জায়গায় রাখে না। ওয়ারহেড এক জায়গায় রাখে, স্টার্টার এক জায়গায় রাখে, ব্যারেল এক জায়গায় রাখে, আর যেখানে দিয়ে এটা ছোড়া হবে সেই জিনিসগুলো আরেক জায়গায় রাখে। কয়েক জায়গায় ভাগ করে রাখে, যেন এটা কোনো ব্যক্তির হাতে না পড়ে বা মিস ইউজ না হয়। তো ম্যাক্সিমাম ওয়ারহেড গুলো ছিল নূর খান এয়ারবেজের ভেতরে, আন্ডারগ্রাউন্ডে, মাটির তলায়। সেই জায়গাটা ডেমোলিশ করে দিয়ে এসেছে ভারতীয় বিমান বাহিনী ওই যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরে। এই ঘটনার পরে এর প্রতিশোধ হিসাবে তার কয়েকদিন পরেই পাকিস্তানের আহ, আপনার আইএসআই এর চিফ, তিনি ঘোষণা করেন যে ভারতকে এর আহ, মুখের উপরে জবাব দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। এইবার আমাদের অ্যাটাকটা হবে ভারতের দুই দিক থেকে, পশ্চিম এবং পূর্ব। পয়েন্টেড, পশ্চিম এবং পূর্ব। ভারতের পূর্ব দিকে কিন্তু পাকিস্তান নেই, ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ। তখন থেকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা বুঝতে শুরু করলো যে পাকিস্তান তাহলে বাংলাদেশের সাথে এমন একটি অ্যালাই করতে যাচ্ছে, যে অ্যালাই করার ফলে পাকিস্তান থেকে কিছু আর্মস অ্যামুনিশন বাংলাদেশে ডিপ্লয় করা হতে পারে, এবং বাংলাদেশ থেকে ভারতের যে সেভেন সিস্টার্স আছে সেই জায়গাটায় অশান্তি করার জন্য অ্যাটাক করা হতে পারে। তো এই যে বক্তব্য পূর্ব দিক থেকে দেব, এই বক্তব্যটার পর পরেই দেখবেন আপনি খেয়াল করে যে এই যে র্যাপিড যে যাওয়া আসা, এই এই অক্টোবর মাসে কিন্তু দুবার এসছেন। 6 তারিখে একটা এবার ট্যুর এসছে। করে গেছে একটা গ্রুপ, এবং এই যে 24 তারিখে আসলো। তো 1 মাসের ভিতরে সেনা কর্মকর্তাদের শীর্ষ আহ, কর্মকর্তারা যখন একটি দেশে সফর করতে আসেন, বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো ঘোষিত কোনো কারণ ছাড়া, তাহলে বুঝতে হবে যে সেখানে সামথিং ইজ কুকিং। তো সামথিং ইজ কুকিং বলতে যেটা আমরা বুঝি, সেটাকে বাংলা করলে দাঁড়ায় যে ওই যে তারা ঘোষণা করেছিলেন যে আমরা পূব দিক থেকে আক্রমণ করব, সেই আক্রমণের জন্য বাংলাদেশটা হবে লঞ্চ প্যাড। কামান যেখানে রেখে আপনার গোলা ছোড়া হয়, সেই লঞ্চিং প্ল্যাটফর্মটা, ওটাকে লঞ্চ প্যাড বলে। আমরা হলাম সেই লঞ্চ প্যাড। আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে সেই বন্দুক দিয়ে আর একজনকে ফায়ার করা হবে। সেই ফায়ারের উত্তর যখন সেই দেশে প্রতিউত্তর দেবে, সেটি আবার আমাদের জনগণের বুকে এসে লাগবে। খেলাটা খেয়াল করুন যে এখান থেকে যদি ভারতকে আক্রমণ করা হয়, ভারত কিন্তু পাকিস্তানিদেরকে মারবে না, ভারত বাংলাদেশের উপরে অ্যাটাকটা করবে। মারা যাবে কারা? বাংলাদেশিরা। অর্থাৎ পাকিস্তান এখানে মাছের তেল দিয়ে মাছ ভাজতে চাচ্ছে, খুব সাধারণ হিসাব এটা। এবং সেই যে চাওয়া, সেই চাওয়াটা আমাদের সেনা কর্মকর্তাদের এক অংশ, আর আমাদের সরকারের পুরোটা সেই চাওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে বসে আছে। কারণ সরকার চালাচ্ছে জামাত। জামাতের জন্য এটা একটা বড় অপরচুনিটি দীর্ঘ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য। যদি পাকিস্তানের সাথে যদি আমরা অফিসিয়ালি একটা এলাই ঘোষণা নাও হয়, কনফেডারেশন নাও হয়, আনঅফিসিয়ালি যে বন্ধুত্বটা তৈরি হয়েছে, এটাই মোর দ্যান এনাফ তাহলে আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, জামাতকে বা ইউনুসকে। না, তাহলে আমার 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 আপনার যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন, যে আসলে মাছের তেলে বা কইয়ের তেলে কই ভাজার কথা চিন্তা করছে। কারণ পাকিস্তানের তো আর কিছু হবে না, জনগণের মানে বাংলাদেশের উপর অ্যাটাক হবে, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের অর্থনীতি তো এমনিও কিছু নাই অবশিষ্ট, এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ওভারঅল।
তাহলে উদ্দেশ্য যদি তাই হয়, ভারতকে যুদ্ধের মধ্যে জোরজার করে টেনে আনতেছে, তাহলে এখন যারা ক্ষমতায় আছে, ইউনূস সরকার এবং জামায়াতে ইসলাম এবং তার যে সহযোগীরা, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক আহ, মানে তারা কিভাবে লাভবান হবে? তারা অনেক বছর ক্ষমতায় থাকলেও কিন্তু ক্ষতিগ্রস্ত তো, যখন নাকি যুদ্ধটা শুরু হবে তখন তো আর কোনো মানে সব তো সবাই এই যুদ্ধের ভিতরে পড়ে যাবে। এটা তো আর কোনো ইয়া নাই। মনে করেন ভারত তো অনেক শক্তিশালী দেশ সব দিক দিয়ে। তো আমরা তো পারবো না আসলে মানে আসলে বেসিক লাভটা কি হবে? আমি তো এটা বেসিক এটা কি লাভটা হুম। বেসিক লাভটা খুব গুরুত্বপূর্ণ এবং জি। একেবারে নিশ্চিত লাভ। হুম। কারণটা হলো যে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ সম্পর্কে অনেক মন্তব্য করি যে আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্ম পালনকারী, আমরা পজিটিভলি এটা বলি। এটাও যেমন ঠিক না, তেমনি আমাদের শতভাগ মানুষ ধর্মান্ধ, এটিও ঠিক না। তাই না? দুটো কোনটাই কিন্তু ঠিক না, মানে এগুলো আপেক্ষিক। আমরা কেউ কিন্তু ডাটা কষে দেখিনি বা পরিসংখ্যান নেই আমাদের হাতে যে না। এক- একটা পরিবারের কয়জন মানুষ এন্টি ইন্ডিয়ান, কয়জন মানুষ এন্টি পাকিস্তানি, এটা নেই। কিন্তু যখন আমি গ্রেটার স্পেসে এসে রাজনীতি করতে চাইবো, তখন আমি চাইবো আমার সমর্থন আদায় করার জন্য ওই ব্যক্তিটির সফট কর্নার কোনটা। তো ওই ব্যক্তিটির সফট কর্নার হচ্ছে সে আল্লাহ বিশ্বাসী, সে মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, সে নামাজ রোজা করে, স্বভাবতই সে হচ্ছে এন্টি হিন্দু। হিন্দুরা মূর্তি পূজা করে, হিন্দুরা অগ্নি আল্লাহকে উপাসনা করে, তারা মূর্তি পূজা করে। সুতরাং তারা আমাদের শত্রু। তো এই যে কমন একটা ফেনোমেনা যে হিন্দুরা মুসলমানদের শত্রু, তো এই জায়গাটায়, এই সফট জায়গাটায় যদি আমি তাকে বলতে পারি যে আমি তোমার বন্ধু, আমি তোমাকে এই শত্রুর হাত থেকে বাঁচাবো, বা এই শত্রুকে নির্মূল করা ছাড়া ইসলাম বিপন্ন হয়ে যাবে, মুসলমানদের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে, এটা একসময় ইন্ডিয়া দখল করে নেবে, তাহলে কি হবে? তাহলে যে ব্যক্তিটি দোদুল্যমান আছে সেই ব্যক্তিও কিন্তু ওদের পক্ষে চলে যাবে। এই যে বাংলাদেশে 53-54 বছর ধরে মানুষ এন্টি ইন্ডিয়ান পলিটিক্স করে যাচ্ছে, কি করে পাচ্ছে? কারণ জনগণ এটা নিচ্ছে, জনগণ এটা গ্রহণ করছে। জনগণের ভিতরে যে ধর্ম পালন করা যে অংশ, ধর্ম অন্ধ হোক বা ধর্ম ভীরু হোক, আমি ধর্ম ভীরুই বলছি, ধর্ম অন্ধ বলছি না। তো ধর্ম ভীরু লোকরা মনে করছে আমরা কেন ইন্ডিয়ার প্রধানত হব, আমরা তো মুসলমান। ইন্ডিয়ান মুসলমানরা কত কষ্টে আছে আমরা দেখছি না, কাশ্মীরের মুসলমানরা কত কষ্টে আছে, ইন্ডিয়ার মুসলমানরা গরু খেতে পারে না, মসজিদ ভেঙে ফেলে, হ্যাঁ, কুরবানির দিন লুকায় লুকায় কুরবানি দিতে হয়, আমরা দেখি তো। তো এই যে সেন্টিমেন্টটা মানুষের, এই সেন্টিমেন্টটা পুঁজি করে বাংলাদেশে অনেক দল, ডান দল বাম দল, অনেকেই কিন্তু রাজনীতি করে আসছে 50-60 বছর ধরে। এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দিন শেষে এন্টি হিন্দু সেন্টিমেন্ট। এটা বলতে খারাপ লাগে বলে তারা এন্টি ইন্ডিয়াও বলে না, তারা বলে এন্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট। সুন্দর করে বলে, যেন গণতান্ত্রিক মানুষরা যেন আমাদেরকে ফ্যাসিস্ট না বলে। সেই জন্য বলে আমরা তো হিন্দুদের বিরোধী না, আমরা ইন্ডিয়ানদেরও বিরোধী না, আমরা শুধুমাত্র ইন্ডিয়ার যে শাসক শ্রেণী, ব্রাহ্মণ্যবাদী শাসক শ্রেণী, যে এস্টাবলিশমেন্ট, তাদের বিরোধী। কিন্তু বেসিক্যালি এরা সবাই হচ্ছে হিন্দু বিরোধী। তো এই হিন্দু বিরোধী লোকদের সুবিধাটা হবে যে যখনই ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে, তখন যে ব্যক্তিটি মুক্তিযুদ্ধ করেছিল 71 সালে, সেই ব্যক্তিও কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে অস্ত্র তুলে ধরবে তার ধর্ম বাঁচানোর জন্য। তখন ওইটা আর দেশ বাঁচানোর যুদ্ধ থাকবে না, 71-এ ছিল আমাদের দেশ বাঁচানোর যুদ্ধ। আর এখন যদি ইন্ডিয়া আক্রমণ করে আমাদেরকে, ওইটা হবে আমাদের ধর্ম বাঁচানোর যুদ্ধ। তো ধর্ম বাঁচানোর যুদ্ধে যুদ্ধে প্রতিটা ইসলাম ধর্মী, ধর্মাবলম্বী প্রতিটা মুসলিম সামিল হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা তার দোষও না, এটা তার একটা কর্তব্যের মধ্যে পড়ে। এই জায়গাটায় হচ্ছে এই ইউনুসগং এর প্লাস পয়েন্ট। এখন যে 70% লোক, 80% লোক তাদেরকে দেখতে পারে না, মুক্তিযুদ্ধপন্থী লোক, বা 50% ধরে নিলাম আমি, যে 50% লোক মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশে, 50% হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক তো এই রেজিমকে দেখতে পারে না। কিন্তু যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, তাহলে এই 50% থেকেও দেখা যাবে যে 45% লোক আমাদের পক্ষে চলে এসেছে। এটাই হলো এই রেজিমের প্লাস পয়েন্ট। মানে এই জন্য ইনস্টিগেট করে যাচ্ছে। এই জন্য কন্টিনিউয়াসলি ইনস্টিগেট করে।
আচ্ছা, এটা তো গেল আমি, মানে আমাদের যে অঞ্চল ভিত্তিক যে পলিটিক্সটা চলছে, ভারত পাকিস্তান এই তিনটাই তো দেশ। আসে আরো ছোট ছোট দেশ আছে, আমি মিয়ানমারও বলতে পারি। ওই প্রসঙ্গে আপাতত না যাই তো। এইটা হচ্ছে আমাদের অঞ্চল ভিত্তিক রাজনীতিতে চলছে। এখন একটু দেশের ভিতরের রাজনীতিতে আসে। আপনি তো জানেন, প্রথমে এই বছর অগাস্টের 5 তারিখে ইউনূস ভদ্রলোক জুলাই ঘোষণাপত্র দিলেন। তারপরে এখন আবার জুলাই সনদ 17 তারিখে বাস্তবায়ন করলেন এবং প্রকাশ করলেন আর কি। এবং সেখানে তার যে প্রধান কিংস পার্টি এনসিপি আসেনি। 52টি রাজনৈতিক দলের মধ্যে 25টি রাজনৈতিক দল বোধহয় সাইন করেছে, তার মধ্যে 18টি রাজনৈতিক দলের নিবন্ধন আছে। কিন্তু সেখানে বামপন্থী দলরা তো অনেকে বেরিয়ে গেছে, সেখানে এনসিপিই যায়নি। যাদের এনসিপি কিন্তু জুলাই ঘোষণার সময়ও যায়নি, তারা কক্সবাজার চলে গেছে। এনসিপি আবার এখনো যায়নি। এটা তাদের একটা গেম, তাদের একটা খেলা হতে পারে। কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিশেষ আদেশ যদি সংবিধানে বিকল্প হিসেবে কার্যকর হয়, তখন কি এটি সংবিধান বিরোধীদের ক্ষমতা দখল নয়? মানে আমাদের সংবিধানটাই তো ফেলে দিবে। সংবিধান ফেলে দেওয়া মানে আমাদের যে রাষ্ট্রের চাল মূলনীতি সেটাও তো চলে যাবে। তাই এটা সামাজিক পরিণতি কি হবে, আইনি পরিণতি কি হবে, বাংলাদেশের 18 কোটি মানুষের ভবিষ্যৎ পরিণতি কি হবে? মানে ন্যাশনালিও যদি আপনি চিন্তা করেন, বাদ দেন অঞ্চল, তাইলেই বা আমরা আসলে তো একটা খুবই বেড়াছেড়া অবস্থার মধ্যে। এটাকে আপনি কেমন করে বলবেন? এটা খুব পেইন। ধরুন যে আহ, আমাদের তো তিনটি বিভাগ: বিচার, আইন এবং নির্বাহী। নির্বাহী। তো এই তিনটি বিভাগে কিন্তু আমাদের মানে পুরো এস্টাবলিশমেন্ট বা ব্যুরোক্রেসি এই তিনটি বিভাগের উপর দাঁড়িয়ে আছে। তো এই তিনটি বিভাগের হেড কারা? নির্বাহী বিভাগের হেড হচ্ছে ডক্টর ইউনূস। হুম। আহ, বিচার বিভাগের হেড হচ্ছে আপনার আমাদের চিফ জাস্টিস। আর আইন বিভাগের হেড উনিও ইউনূস, যেহেতু আইন বিভাগের হেড হয় আহ, সংসদ বা এই আপনার সংসদে পার্লামেন্ট অধিবেশন চলাকালে হচ্ছে স্পিকার। যেহেতু স্পিকার নাই, সেটা উনি নিজেরাই স্পিকার। এবং এটা মনে আছে নিশ্চয়ই আপনার, যে অধ্যাপক নজরুল ইসলাম, নজরুল সাহেব, আসিফ নজরুল সাহেব গত বছর কোনো এক মাসে, আমার তার মাসটা ঠিক মনে নেই, ঘোষণা করেছিলেন যে এক আদেশ বলে এখন থেকে স্পিকারের দায়িত্ব তিনি পালন করবেন। হ্যাঁ, স্পিকারের যে কাজ, স্পিকার যেহেতু সংসদ নাই, কিন্তু স্পিকারের কিছু কাজ থাকে সংসদের বাইরেও, তো সেগুলো তিনি করবেন। তো তার মানেটা হচ্ছে যে আইন, বিচার এবং নির্বাহী তিনটি বিভাগ হচ্ছে তাদের লোকজন দিয়ে ভরা। সেই জায়গাটায় যদি এসে আপনার যদি বিচার বিভাগ হচ্ছে সর্বশেষ স্তর, আইন বিভাগ হচ্ছে আইন তৈরি করে নির্বাহী বিভাগের আদেশে, নির্বাহী বিভাগের আদেশে আইন বিভাগ আইন তৈরি করার পরে বিচার বিভাগ সেই আইনটাকে স্টাবলিশ করে, অর্থাৎ দেয়, আপনার গ্রহণযোগ্যতা দেয়, পাশ হ্যাঁ। জারি করে। হ্যাঁ, জারি করলেই বৈধতা দেয় সেটা আর কি। বৈধতা দিলেই সেটা আইনে পর্যবসিত হলো। তো এই যে আহ, দুইটি বিভাগে হচ্ছে ইউনূস সরকারের লোকজন ইউনূস। তৃতীয় যে বিভাগটি বিচার বিভাগ, সেটার প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তো তিনি যদি মনে করেন যে জুলাই ঘোষণাপত্র যেটি হয়েছে এবং এটি বাস্তবায়নের যে বাধ্যবাধকতা নিয়ে আরো একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে এই মাসের ভেতরেই অথবা নভেম্বর মাসের ফার্স্ট উইকের ভেতরে, যেটির জন্য কিন্তু এনসিপি সই করেনি, অর্থাৎ জুলাই ঘোষণা বাস্তবায়নের জন্য আরেকটি ঘোষণা হতে হবে, আরো কিছু জিনিস অ্যাড করতে হবে জুলাই ঘোষণার সাথে। সেই দাবিতে কিন্তু তারা এনসিপি জুলাই ঘোষণায় সই করেনি সেই সই সময়। করেনি। না, এখন ওই জিনিসটা তারা আবার অ্যাড করেছে তাদের ওই জুলাই ঘোষণার ভেতরে, অ্যাড করে এইটাকে সংবিধানের ডামি হিসাবে বা সংবিধানের জেরক্স কপি হিসাবে তারা বলতে চাইছে। তো এরপরে কিন্তু এনসিপি সই করবে এটাতে। এখন এই জেরক্স কপিকে যদি আমাদের বিচার বিভাগ আহ, বৈধতা দিয়ে দেয়, তাহলে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করার, প্রতিকার করার, কথা বলার আর বাংলাদেশে একটি প্রাণীও অবশিষ্ট থাকে না। একটা অন্যায়, একটা দেশের সরকার প্রধান একটা অন্যায় আইন তৈরি করলেন, যে আইনটি জননিপীড়ন।
সেই আইনটিকে পাশ করলো সেই সরকারেরই আইন বিভাগ, অর্থাৎ সংসদ বা মন্ত্রী পরিষদ। সেইটাকে যখন সুপ্রিম কোর্টে গেল, সেইটাকে বৈধতা দিয়ে দিল সে দেশের বিচার বিভাগের বিচার প্রধান বিভাগ। বিচারপতি। এরপরে ওই জনগণের কার কাছে যাওয়ার রাস্তা থাকবে? কারো কাছে না। নোবডি ইজ দেয়ার। আপনি আমি বুঝতে পারছি যে সংবিধানকে ছুঁড়ে ফেলা যায় না। ডক্টর কামাল হোসেন এই বুড়ো বয়সেও বুঝতে পারছে যে আমি যাই লিখি না কেন সেই সময়ে, আমি যতই এখন ইউনূসের পক্ষে কথা বলি, আমি হাসিনার বিপক্ষে কথা বলি, কিন্তু আমি যে সংবিধান লিখে এসেছিলাম ওইটা তো হাসিনার সংবিধান না, ওইটা বঙ্গবন্ধুর সংবিধানও না, ওইটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান। তাই তো? তো সেই রাষ্ট্রের ভেতরে আহ, একাধিক পার্টি আছে, সেই রাষ্ট্রের ভেতরে একাধিক ধর্ম আছে, একাধিক ভাষাভাষীর লোক আছে, এদের সবার সংবিধান হচ্ছে ওইটা। তো ওই সেই সংবিধান। সংবিধান, সেই সংবিধানটাকে যদি এই রাষ্ট্র দখলকারী কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে, ছুঁড়ে ফেলে নিজেরা একটি সংবিধানের মতন একটি খাড়া করে, খাড়া করার পরে যদি মানুষের সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট বা আদালত, সেই জায়গাটায় যেও যদি এটি বৈধতা পায় বা পাশ হয়ে যায়, তাহলে মানুষের আর কোথাও কোনো যাওয়ার জায়গা থাকবে না বা নেই। কিন্তু আমি এই জন্যই জনগণের, বলছি। এটা তো আমাদের তো সংসদে 2/3 ভোটে পাশ হইতে হবে কোনো বিল পাস হতে গেলে। তারপরে জনগণের, এখন তো শুনতেছি তারা নাকি হানা ভোট দিবে, কি কি করবে। না না না, আপনি যেটা বলছেন সেটি সংসদ টিকে থাকলে। সংসদ টিকে থাকলে, এখন সংসদ নাই বলে আপনি যে বললেন সেই সিস্টেম হয়ে তারা পাশ করায় নিতে পারে। পাশ করায় নেবে, পাশ করায় নেওয়ার পরে পরবর্তী সরকার যদি এটা পাশ না করে, না করে সেই তাহলে সময়, সেই সময় যে এটা বেআইনি হয়ে যাবে, বেআইনি বাতিল অবৈধ হয়ে হয়ে যাবে। যাবে, হুম। বাতিল হয়ে যাবে। কিন্তু এইটা থেকে যে বেনিফিটটা নেওয়ার, সেটা সেটা তো তো আপনি এখন, এখন সেটা নিয়ে তো আর নিবে বাতিল তারা। করতে পারবেন না। আপনি মিষ্টি খাবেন, আপনি আমাকে একটা এই মাটির চারা দিয়ে বললেন যে এইটি 5 টাকা, আমার হাত থেকে আপনি মিষ্টিটা নিয়ে খেয়ে ফেললেন। আমি একজনকে দেখালাম যে এটা কি জিনিস, পয়সা নাকি মাটির চারা, সে বললো এটা তো মাটির চারা। কিন্তু আপনি তো মিষ্টি খেয়ে ফেলেছেন অলরেডি, আমি তো আপনার পাকস্থলী থেকে ওইটা বের করতে পারবো না। ব্যাপারটা এরকম যে তারা জানেন যে এই আইনটি একটা সময়ে এসে যারাই ক্ষমতায় আসুক তারা সংবিধানে সংসদ অধিবেশন করবে, অধিবেশন করে প্রথম অধিবেশনেই এই জিনিসগুলো ওকে ছিঁড়ে খারিজ করে ফেলবে, দিবে, বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দেবে। কিন্তু আমরা এই আইন বলে যে ফ্যাসিলিটিস গুলো পাবো বা নেব, সেগুলো তো আর বাদ দিতে হবে। আমি তো নিয়েই বসছি, তারা ধরেই নিচ্ছে যে এটি ওয়ান টাইম বল পেন, আমি যখন লিখতে থাকি আমি লেখা শেষ হয়ে গেলে এটাকে ছুঁড়ে ফেলে দেবো, তখন এটাকে বাতিল করে দিক বা রাখুক কিছু যায় আসে না। তাহলে এর থেকে, মানে এর থেকে বের হওয়ার উপায় কি? এর আপনার থেকে কি বের মনে হয়? হওয়ার, এর থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে আপনার দখলে কে আছে? আপনার দখলে তো কেউ নেই, জনগণের দখলে তো কেউ নেই, না। জনগণের আহ হয়ে কথা বলার তো কেউ নেই। একমাত্র জনগণের হয়ে কথা বলার আছে কোর্ট, আদালত। যেহেতু ওইটা আহ, যদিও তারা চালাচ্ছে, তাদের সমস্ত লোকজন ওখানে ডোমিনেটিং, তারপরেও একটা নিরপেক্ষতার মুখোশ তো আছে অলরেডি, তাই না? যে আদালত হচ্ছে মানুষের শেষ ভরসার জায়গা, শেষ আশ্রয়স্থল। আদালত যদি সাহস করে এইটি রুখে দাঁড়ায়, তবেই শুধুমাত্র জনগণের বাঁচার উপায় আছে, আদারওয়াইজ উপায় নেই। আদারওয়াইজ সম্মিলিত প্রতিরোধ হ্যাঁ, এছাড়া তো। সম্মিলিত প্রতিরোধ হলে আপনি প্রথম থেকেই করতে হবে। একেবারে নির্বাহী বিভাগ যখন এইটি করছে, আপনাকে সেই সময় করতে হবে। সে সময় যদি আপনি করতে না পারেন, তাহলে আইন বিভাগ যখন এইটিকে আইনে রূপান্তরিত করছে তখন করতে হবে। তখনও যদি আপনি করতে না পারেন, বিচার বিভাগ যখন এটাকে সর্বশেষ বৈধতা দিচ্ছে, তখন করতে হবে। তো এই তিন সময়ে কোনো এক সময়ও কিন্তু আমরা এই প্রতিরোধটা দেখছি না। রাস্তায় মিছিল হচ্ছে, আওয়ামী লীগের মিছিল দিন, ডে বাই ডে বড় হচ্ছে, হ্যাঁ, বিস্তৃত হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আহ বিগত সরকারের কোনো লোকজন সেভাবে বা ভোকাল হয়নি। আর জনগণের পক্ষে যারা রাজনীতি করে, জনগণের প্রতিনিধি যারা,
তাদের ভেতরে তো 95% হচ্ছে দালাল হয়ে বসে আছে, তারা তো প্রতিবাদ করবে না। আর যে 5% জনগণের দল যারা আছে তারা এত ক্ষমতাহীন, এত ক্ষুদ্র, যে তাদের প্রতিবাদ কেউ গায়ে মাখবে না। এই জন্য আমি আমি এই এই জিনিসটা নিয়ে ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড, ভীষণ রকম কষ্ট পাচ্ছি এটা ভেবে, যে একটা দেশের উপরে এই ধরনের একটা কৌশলে একটা বদমাইশি চলছে, আমরা বুঝতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কিন্তু প্রতিকার করতে পারছি না। এর থেকে বড় অসহায়তার কিছু নেই। আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা কোনটা? আমাদের শক্তির জায়গাটা আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনী এই জিনিসগুলো একেবারে 1 ঘন্টার মধ্যে রুখে দিতে পারে। যে আপনারা সংবিধানে হাত দেওয়ার কি? মনে তো হচ্ছে সেনাবাহিনী কম্প্রোমাইজড। আর আমাদের কম্প্রোমাইজ। দেশপ্রেমিক সেনাবাহিনীদের তো আইনের আওতায় দুঃখটা, নিয়ে আসে। হ্যাঁ, দুঃখটা তো ওই জায়গাটায়, যে আমি আপনাকে যে প্রথমে থেকে যে কথাটা বলছি, যে কষ্টের জায়গাটা কোনটা, যে নোবডি ইজ দেয়ার। আপনি চারিদিকে কাউকে দেখবেন না, আপনি কাউকে দেখবেন না যে আপনার পাশে দাঁড়াচ্ছে। আমি তাহলে এই যে কালকে যে আমি একটা জায়গায় কথা বলছিলাম যে 170 জন বা 173 জন আহ, সাংবাদিক জেলে আছেন, তার ভিতরে প্রায় 70 জনের উপরে হচ্ছে আপনার হত্যা মামলা। হ্যাঁ, আপনি শাহরিয়ার কবিরের মতো লোকের বিরুদ্ধে এমন মামলা হয়েছে যে উনি একই দিনে দেশের 5টি জায়গায় হত্যাকাণ্ড সংগঠিত করা। মঞ্জু ভাই, আমরা একদমই মানে আসলে এইসব আলোচনা এমন আলোচনা যে একটা বিষয় নিয়ে অনেক কিছু অনেকভাবে সমস্ত অ্যাঙ্গেলে কথা বলা উচিত, কথা বলা যায়, নিশ্চয়ই আমরা বলবো। আমি আপনার সাথে ডিসিশনই নিয়েছি যে আমরা তো ঠিক করেছি যে একটা সার্টেন বিষয় নিয়ে কথা বলবো। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শুধু একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেটা হচ্ছে এখনই যে তারা নির্বাচন নিয়ে যে তারা বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে দিয়ে দিবে, এবং সত্যি কথা বলতে আবার মাঝখান থেকে বিএনপি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে নাকি তত্ত্বাবধায়ক সরকারের মতো অ্যাক্টিং করতে হবে বা কিছু ওই ভূমিকা নিতে হবে। আবার তত্ত্বাবধায়ক সরকারের ডেট মানে ডিসিশনের ডেট, অ্যাপেলের ডেট পিছাচ্ছে পিছাচ্ছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তফসিল তো দিতে হবে 3 মাস আগে, সেটাও জানা যাচ্ছে না কি। প্রিপারেশনের ব্যাপার আছে, সবসময় আমরা দেখি অক্টোবর নভেম্বর অক্টোবর থেকে মানে এরকম গ্যাপের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। আপনার কি মনে হয় নির্বাচনটা কি হবে, না নির্বাচন তারা চাচ্ছে না, নাকি ইউনূস সরকার কোনো একটা গ্যাঞ্জাম লাগাতে চাচ্ছে? কত কথাই তো বাতাসে ভাসে, আপনার কি মনে হয়? আমি বরাবরই বলে আসছি যে নির্বাচন হবে না। নির্বাচন হবে তো না? না, কেন হবে না সেটার জন্য আমি খুব সংক্ষেপে যেটা বলি সেটা হলো যে নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক, আহ, দুটি ইন্ডিমনিটি দিতে হবে। বিগত সরকারের এই যে মানে ইউনূস সরকারের কর্মকাণ্ডের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যতগুলো আইন করেছেন, যতগুলো পদক্ষেপ নিয়েছেন, তার প্রত্যেকটি পদক্ষেপকে আপনার ইন্ডেমনিটি দিতে হবে। যে আপনি সরকার গঠনের পরে তাদের কোনো আইনকে, কোনো কাজকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, বা কোনো কাজকে আপনি অপরাধ হিসাবে চিহ্নিত করতে পারবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, সেম ইন্ডেমনিটি দিতে হবে আপনার সেনাবাহিনী। যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে আছে সরকারের সাথে, এবং সরকারের অন্যতম স্টেক হোল্ডার, এবং সেনাপ্রধানের ঘোষণা মতে তিনি জাতির দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে 5 তারিখের বিকাল 4টের সময়। হ্যাঁ। তো সেই ঘোষণা মতে তাহলে তাদের সমস্ত কর্মকাণ্ড তারও কিন্তু ইন্ডেমনিটি দিতে হবে। এখন এই দুইটি ইন্ডেমনিটি কোন দল দেবে? যে দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে। এখন সেই দল কোনটি সেটি তো সাব্যস্ত হয়নি, যে কারণে আমি ইন্ডেমনিটি নেব কার কাছ থেকে? আমি সরকার প্রধান হয়ে আমি ইন্ডেমনিটি নেব কার কাছ থেকে? আমি যদি বুঝতাম যে জামাত যাবে, তাহলে আমি তার কাছ থেকে আগে ভাগে নিয়ে রাখতাম, ব্ল্যাঙ্ক ডেটে, পরে ডেট বসাতাম। আমি যদি বুঝতাম বিএনপি যাবে, তার কাছ থেকে নিয়ে রাখতাম। কিন্তু আমি তো এখনো জানি না যে আমাকে কোন জায়গায় ইন্ডিমিনিটির জন্য দরখাস্তটা করতে হবে। কারণ সেই জায়গাটাই হচ্ছে ঘাপলা। সেই ঘাপলার জন্য মানে নির্বাচন হলে ইন্ডিমিনিটি আসতে হবে, তার আগে ইন্ডিমিনিটি না আসা পর্যন্ত নির্বাচন হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে যত কর্মকাণ্ড করেছে তারা, এই সমস্ত কর্মকাণ্ডের পরে তাদের কারোর বিরুদ্ধে একটি পশম স্পর্শ করা হবে না, এই মর্মেও তাদেরকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে, আদারওয়াইজ নির্বাচন হবে না। নাম্বার থ্রি হচ্ছে
এই যে বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আরেকটা আসবে, সেই সরকার নির্বাচন করবে, সেই সরকার তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করবে, এই তত্ত্বাবধায়ক সরকারের যে আপনি যে আপিলটা যে পেছাচ্ছে দিনের পর দিন, কেন পেছাচ্ছে? এই তত্ত্বাবধায়ক সরকার যখনই ঘোষণা করা হবে, ঘোষণা করার সঙ্গে সঙ্গে ইন্টারিম সরকার বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাই না? And কে বাতিল করতে চাইবে? ডক্টর ইউনূস কেন বাতিল করতে চাইবে এটা? সেজন্য আপনি দেখবেন ওইটা বারে বারে তারিখ পড়বে, আর কি তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকার, বিপ্লবী সরকার, কোনো কিছুই আসবে না। যা আছে এইভাবেই হবে। হয় এই এই এদের অধীনে নির্বাচন করে ক্ষমতা থাকলে বিএনপি জামাত মারামারি ফাটাফাটি করে দুই দলের এক দল জয়ী হবে। আদারওয়াইজ নির্বাচন হবে না, ইউনূস সাহেব যেভাবে ক্ষমতা চালাচ্ছেন এভাবে আরো দীর্ঘদিন ক্ষমতা চালাবেন। মানে খুবই আহ, মানে খুবই আশঙ্কাজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, শঙ্কাজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছে। বাঙালি জাতি। আমাদের ভালো খবর সার্বভৌমত্ব, নেই। হ্যাঁ, আমাদের সার্বভৌমত্ব একদিক দিয়ে আহ, হুমকির মুখে, আমাদের বাংলাদেশের ভেতরের অবস্থাও তো ভয়ঙ্কর ভঙ্গুর। আমরা জানি না এখান থেকে পরিত্রাণের উপায়টা কি। অনেক ধন্যবাদ মঞ্জুর ভাই। আমরা আগামী সপ্তাহে আবার চেষ্টা করবো আপনার সাথে বসতে, এই ধরনের আরেকটা কোনো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, দেখি রাজনীতির গতিপথ আম, পরিক্রমা কোন দিকে যায়, তারপরে একটা আমরা আবার কথা বলবো আপনার সাথে। আপনি আমাদেরকে সময় দেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আমাদের দর্শকরা আপনার কথা শুনতে পছন্দ করে। আপনার সুস্থতা কামনা করি। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমরা আমাদের অতিথির প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে বোধহয় আমরা বুঝতে পারবো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হলো যে আসলে প্রতিরোধই আমাদেরকে এই এই সংকটময় অবস্থা থেকে উত্তরণ করতে পারবে, যেটা আমরা একাত্তরে করেছিলাম। আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।